দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমরা আসলে কৃষক কার্ড নিয়ে আলোচনা করব। কেন সেই আলোচনা সেটি বলে রাখছি যে টাঙ্গাইলের কৃষক কবির হোসেন ভাইরাল হয়েছেন। তার কৃষক কার্ড নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি আদৌ কৃষক কিনা। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসী জীবনের ছবিও ছাপা হয়েছে, সেগুলোর ফ্যাক্ট চেক হয়েছে। আমরা সেগুলো শুনবো আসলে প্রকৃত অবস্থা কী। ঘটনা প্রসঙ্গে সরকার যে আরও যে কার্ডগুলো চালু করছে সেগুলোরও বাস্তব কী অবস্থা হবে, কোথায় ফান্ড পাবে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা বলছি কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের কবির হোসেন, আসল সত্য কী। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন এ.বি.এম. মোশাররফ হোসেন, তিনি সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। রয়েছেন আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা একটু টাঙ্গাইলের কৃষকের কাছে কি যেতে পারবো কবির হোসেনের সাথে? আমি একটু বলে রাখি যে 14 এপ্রিল যে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, সেই কার্ড নিয়ে কবির হোসেন ভাইরাল হয়েছেন। কারণ বলা হচ্ছে কবির হোসেন প্রকৃত কৃষক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিলাসী জীবনের ছবিও দেখা হয়েছে, পরে ফ্যাক্ট চেক হয়েছে, এবং তিনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর একই সঙ্গে। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সেটি সম্ভব না হলে সেই কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রথমে কবির হোসেনের বক্তব্যটা আমরা শুনি, তারপরে তার পরবর্তী পর্যায়ের বক্তব্য শুনতে পারবো। একটু যদি আমাদের দেখানো যায়। আমি একজন কৃষক, আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটবেলা থেকে কৃষিকাজ করি। নিজের 13% এবং অন্যের 6 বিঘা জমি আমি বর্গা চাষ করি। যে আমরা পুরোটা শুনতে পারিনি। উনি বলছেন উনি বর্গা চাষ করেন, 13% জমির কথা বোধহয় বলেছেন, এবং তিনি কৃষক কার্ড পাওয়ার কথা বলেছেন। আচ্ছা, আমরা একটু দেখি তো তার বিলাসী জীবনের কিছু ছবি, সেটিকে একটু দেখানো সম্ভব হবে? এটা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ছবি আছে তার। এগুলো কি অবস্থায়, কিভাবে তৈরি হয়েছে। এমনি তার একটি ফেসবুক পেজও রয়েছে। সেই ফেসবুক পেজে যার ছবিগুলো, সেগুলো তিনিও কিছু ছবি ফেসবুক পেজে রেখেছিলেন। এখন সেগুলো বলা হচ্ছে যে এআই দিয়ে তৈরি। তো সেখানে রিউমার স্ক্যানার কিন্তু ফ্যাক্ট চেক করেছে। আমরা কি সংক্ষেপে সেটি দেখে আলোচনায় যেতে পারি? যে রিউমার স্ক্যানার বলছে যে কৃষক কবির হোসেনের বিলাসবহুল ছবিগুলো এআই দিয়ে তৈরি, প্রচার করেছিলেন নিজেই। এই বিষয়টি একটু বলে রাখি, এই যে ছবিগুলো, এগুলো কিন্তু কবির হোসেন নিজেই তৈরি করে তার ফেসবুকে রেখেছিলেন। এ.বি.এম. মোশাররফ হোসেন, আপনাকে দিয়েই শুরু করতে চাই। যে ওনারা আরও, আমরা ওখানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা গিয়েছিলেন, সেরা বলছেন যে তার 13 শতক জমি আছে, তিনি প্রান্তিক কৃষক, সবই আছে। কিন্তু আপনার কেন মনে হয় তিনি ভাইরাল কেন হলেন? মানে এটি কি আসলেই তিনি কার্ড পাওয়ার যোগ্য ছিলেন, না আসলে যোগ্য ছিলেন না? আপনাদের অবস্থান কি? আসলে এই কার্ড যেটা বিতরণ করা হচ্ছে, আমি আমার ওখানে দেখেছি, সেটা হলো ইমাম মুয়াজ্জেমের জন্য কার্ড বিতরণ করা হয়েছে। আমার এখানে এখনো এই কৃষক কার্ড যায়নি। না, আপনার এলাকায় যায়নি। এটা টাঙ্গাইলের যেখানে প্রধানমন্ত্রী। আমি ওখানে দেখেছি যে সিস্টেমটা তারা ফলো করে, যে উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা থাকেন, উনি কৃষি অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, এরা একটা তথ্য উপাত্ত সংগ্রহ করে কারা প্রকৃত পাওয়ার যোগ্য সেটা করে। সেখানে রাজনৈতিক বা লোকালদের কোনো ইনভলভমেন্ট ওখানে থাকে না। তারপর আবার আরেকটা সিস্টেম আছে, এটাকে পরে আবার চেক করার জন্য কিন্তু একটা নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করে। তো সুতরাং টাঙ্গাইলে কি ঘটনা ঘটেছে আমি এটা জানি না। তবে আমি আপনার এই যেটা চিত্র আপনি দেখালেন, সেখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আজকাল তো প্রযুক্তি দিয়ে অনেক কিছু তৈরি করে। এখানে যেটা বললো যে এটা এআই দিয়ে তৈরি, যদি এআই দিয়ে তৈরি হয়, এটা কৃষকেরটা যে কোনো লোক করতে পারে, যারা এআই এক্সপার্ট, চাল এগুলা তৈরি করতে পারে, তাদের পক্ষে এটা সম্ভব। কিন্তু এখানে দেখতে হবে যে এই লোকটাকে নির্বাচন করা হয়েছে, সেখানে ওখানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা তারা বলতে পারতেন এটা ভালো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দিয়েছে, সেখানে নিশ্চয়ই তো চেকটা খুব কঠোরভাবে করা উচিত ছিল যে কাকে দেওয়া হবে। তবে আপনার কথা বুঝলাম যে সে একজন কৃষক, এই ব্যাপারে সন্দেহ নাই। এখন হলো ওই কৃষক তো নানা ধরনের আছে। আপনি নিজের জমি চাষ করে, বর্গা জমি চাষ করে, কেউ আবার ওইটা আমাদের দেশে কি বলে, ওইটাকে পত্তন, মানে একশনা পত্তন নিয়ে চাষ করে, হ্যাঁ, কেউ আবার শেয়ারে করে, যে দেখেন নিজে চাষ করলো, অন্যকে ধান দিল, ওই যে আপনার কীটনাশক দিল, সার দিল, এগুলি করে, এভাবেও করে। এখন কোন ক্যাটাগরিতে ওনাকে সিলেক্ট করা হয়েছিল, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ওখানে জানে। সুতরাং আমার মনে হয় যে এইটার যদি কোথাও ব্যত্যয় ঘটে থাকে, অত সিলেকশন
ট্রানজ্যাকশনে যদি কোনো ত্রুটি থাকে তার দায় দায়িত্ব অবশ্যই স্থানীয় প্রশাসনকে নিতে হবে। জি, সেটা একটা বলে রাখি যে ওই এলাকায় তো কিছু সবাইকে তো কার্ড দেয়নি, তো মানে টোকেন, এটা সিম্বলিক। সিম্বলিক। তো সেক্ষেত্রে একদমই প্রান্তিক কৃষককে নেওয়া উচিত ছিল কিনা। একই সঙ্গে তার ফেসবুক পেজটাকে আপ ডাউন করে দেখানো যায়। ইনি কবির হোসেন, ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। ওনার 13 শতক জমি, উনি যেটা বলছেন, এবং কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা গিয়েছিলেন এবং আমরা দেখতে পাই তিনি কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন, তার এর আগে ভিডিও রয়েছে, মানে অ্যাক্টিভ। এবং তবে যে কৃষক ক্ষেতে বসে আছেন এটি তার ক্ষেত কিনা সেটা আমি জানি না। এবং ফ্যাক্ট চেক বলছে যে তার যে ছবিগুলো সেগুলো কিন্তু তিনি এআই দিয়ে ক্রিয়েট করেছেন এবং তার এই ফেসবুকেই ছিল এগুলো, এমন না যে অন্যরা ক্রিয়েট করে দিয়েছে, সেখান থেকে দিয়েছে। আদিব মানে আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসতে চাই। আমি সেটা আসতে চাই এই কারণে যে প্রাথমিক পর্যায়ে যখন দেয় সবচেয়ে প্রান্তিক কৃষকেরই তো পাওয়ার কথা। এই কৃষককে দেখে আপনার সবচেয়ে প্রান্তিক কৃষক মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমার সাথে উপস্থিত মোশাররফ ভাই, অনেকদিন পর যেহেতু এখন সংসদ সদস্য হয়ে গেছেন, টকশোতে এখন আর আসেন না, তাকেও ধন্যবাদ জানাই। প্রথমত দেখেন, যখন কৃষক কার্ডটি নিয়ে আসা হয় তখন আমরা এক ধরনের প্রচারণা দেখেছিলাম যে 2,500 টাকা করে সম্ভবত একটা ভর্তুকি বা এরকম একটা অ্যামাউন্ট। আমার 2,500 কি বছরে না মাসে? বছরে। বছরে 2,500। মানে এখানে একটু আমি আপনাকে বলি যে এখানে কিন্তু আপনার এই 2,500 টাকা যদি আমরা বলি তাহলে একটা ভুল বোঝাবুঝির স্কোপ আছে, কারণ এটা শুধুমাত্র 2,500 টাকা না, তারা ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, ভর্তুকি, প্রণোদনা, মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস, অনেকগুলো সুবিধা আছে এই কার্ডগুলো। তো মানে কি লজিস্টিক কিছু সাপোর্ট দিবে, পাশাপাশি 2,500 টাকা নগদ বা এরকম একটা কিছু। এখানের এই কৃষক ইস্যুতে আমার যে জিনিসটা খুব স্পষ্ট, আমার কাছে যে অবজারভেশনটা, সেটি হচ্ছে যে সরকার মাত্র 2 মাসের ভিতর মনে হচ্ছে যে খুব বেশি ইমেজ সংকটে পড়ে গেছে। সেই জায়গার থেকে যে সরকারের চিন্তা হচ্ছে যে প্রান্তিক লোকের চেয়ে সে যদি একজন স্মার্ট লোককে দেয়, স্মার্ট কৃষক, কিংবা হচ্ছে যিনি সোশ্যাল মিডিয়া হচ্ছে এইটাকে এক ধরনের প্রচারণা করতে পারেন, তাহলে মনে হয় এটার একটা ভালো প্রচারণা হবে। মানে বলা হয়েছিল যে 2,500 টাকা এটা একজন কৃষকের জন্য অনেক হেল্প করবে, কিন্তু যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে তিনি কিন্তু কৃষিকাজ করেন। আমরা দেখি যে অনেক এরকম কৃষিকাজ আছেন আমাদের এখানের নারী উদ্যোক্তার ক্ষেত্রে। আমাদের সবচেয়ে বেশি পপুলার আমাদের কুলসুম আরা পপিয়াপা, যিনি রংপুরে প্রায় 1.5 মিলিয়ন ফলোয়ার। এখন কুলসুম আপাকে আপনি যদি কৃষক ধরে, তিনিও কিন্তু কৃষি উদ্যোক্তা, কৃষি কাজ করেন, আপনি ধরেন তাকে কৃষকই বলা যায়। হ্যাঁ, কৃষকই, কিন্তু তার আসলে 2,500 টাকা খুব বেশি উপকার করবে কিনা, কারণ তিনি যে কন্টেন্ট ক্রিয়েট করেন সেখানে তার তো একটা স্মার্টফোনের একটা এইটার যে মূল্য, সেটাও তো আপনার হচ্ছে তার যে যতটুকু সহযোগিতা, এটাতে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটায় খুব বেশি তার হচ্ছে এটার জন্য না, বরঞ্চ তাকে দিয়েছে এই কারণে তিনি যেহেতু খুব পপুলার, তিনি সেটা একটা প্রচারণা করবেন যে হ্যাঁ আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়েছি, সেটা অন্য অন্য কৃষকদের মতো, অর্থাৎ উপকারের চেয়ে প্রচারণাটা বেশি হবে, যেটা আমাদের সমসাময়িক সরকারের আরও 2-3টা এই আচরণ কিন্তু আমরা দেখেছি। আপনি দেখেছেন গতকালকে যে তথ্য অধিদপ্তরের অন্তর্ভুক্ত যে সরাসরি লিখে দিছে যে গত 2 মাসে সরকারের উপর আস্থা ফিরে এসেছে, এটি সকল টেলিভিশনে স্ক্রলে দিয়ে দিন। এবং আমরা দেখেছি যে ডেপুটি প্রেস সেক্রেটারি তার ছবিসহ বিএনপির মূল যে পেজে, সেই পেজে এখন ওই যে একটা চিন্তা ভাবনা যে কাজ যতটুকু করব, বাট এটাকে প্রচারণা করে মানুষের মাঝে একটা এস্টাবলিশ করতে হবে, সেই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু এই কৃষক কার্ড গিয়া হচ্ছে কবির হোসেনের মতন যারা কৃষকের পাশাপাশি আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা উদ্যোক্তা, তাদের হাতে গিয়ে পড়েছে। এবং কবির হোসেনের কিন্তু প্রায় 50,000 ফলোয়ার আছে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করছি, কবির হোসেনের সঙ্গে আরও কয়েকজন কৃষক কার্ড পেয়েছিলেন, তাদের বক্তব্য দিলে আমরা একটু কম্পেয়ার করতে পারবো। আছে কি, দেখানো যাবে? পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটু মাঠে দেখাই তো। ধান চাষ করি, তাই আমরাও পিছিয়ে নেই, কিন্তু আমাদের এই কাজের জন্য কোনো সম্মান পাইনি। আপনি আমাদের সম্মান দিয়েছেন এবং কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। এই কার্ডটি পেয়ে আমরা এই কৃষকের কথা তো শুনলাম, আমরা কবির হোসেনের কথাটা আরেকবার শুনতে চাই, তাহলে দুটোর মধ্যে যে বলছিলেন আদিব পার্থক্যটা বুঝতে পারবো। কবির হোসেনের কথাটা আবার শুনতে চাই। আমি একজন কৃষক, আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটবেলা থেকে কৃষি কাজ করি। নিজের 13 শতাংশ এবং অন্যের 6 বিঘা জমি আমি বর্গা চাষ করি।
আচ্ছা, আমার প্রশ্ন এ বি এম মোশাররফ হোসেন, একজন কৃষকের পক্ষে 6 বিঘা জমি কি বর্গা চাষ করা সম্ভব? তাহলে সে কৃষক না ফার্মিং করে, একটু যদি আমি আপনাকে ব্যাখ্যা না, দিতেন। এখন আমাদের দেশে দেখেন কৃষি পেশা তো আমাদের একটা আদি পেশা। জি। এবং আমরা দেখেন, আমরা যারা যেই ফ্যামিলি থেকে আমরা এখনো আমাদের পরিবার কিন্তু কৃষি পেশার উপর নির্ভরশীল। জি। মানে হয়তো কৃষি পেশা দেখেন আমাদের এখানে আপনি জানেন যে আমাদের হলো দক্ষিণ অঞ্চলে বা নিশ্চয়ই একই প্যাটার্ন সারা বাংলাদেশেই, যে এই চাষ করার জন্য তারা নির্দিষ্ট লোককে রাখা হয় একটা নির্দিষ্ট টাইমের জন্য, সেখানে তারা চাষ করে, অথবা এখন তো মডার্ন মেশিন হয়ে গেছে, আগে তো গরু মহিষ এগুলো দিয়ে চাষ করতো। জি। তো সুতরাং এই ট্রেডিশন কিন্তু আমাদের দেশে আছে। ওনার পাওয়ার টিলার আছে, ওনার ফেসবুকে দেখা হ্যাঁ। যাচ্ছে। জি। তো উনি ধরেন এখানে আমি আরেকটু আমি আগে তো আর দেখিনি, আমি এখন দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু অনেক ইনকাম করে। জি। অনেক ইনকাম করে, এটা আপনি অস্বীকার করার সুযোগ না, নেই। না। এবং অনেকে এটাকে পেশা হিসেবে নিচ্ছে। এবং আপনি যদি এটাকে রেমিটেন্স যোদ্ধাও ধরেন, তাইলে কিন্তু আমার জানার মতে আমি একজনকে জানি যে অনলি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, সে মাসে $5,000-6,000 সে ইনকাম করে। ইনকাম করে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? আমি নানা বিশ্ব বিভিন্ন কোম্পানি এগুলির কাছ থেকে আমি অর্ডার নেই, এগুলি আবার তৈরি করে দিলে ওরা আমাকে ডলার দেয়। সে কিন্তু স্টুডেন্ট। জি। হ্যাঁ, তাই এইরকম যদি কেউ এই ধরনের অনলাইনে খুব এক্সপার্ট হয় অথবা এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে, তাহলে তারা কিন্তু ইনকাম করা একটা বিশেষ এবং তার কৃষকও অপরাধ মনে করছে অপরাধ বলে আমি মনে করি। আমি বলছি যে বরং এইটা মনে করি তার এক্সট্রা একটা তার জন্য তো quality। 2,500 টাকা কিছু না। আমি সেজন্যই বলছি প্রশ্নটা প্রান্তিক- এটা। না, এটা হয়তো তার একটা স্বীকৃতি। এখানে আপনি ওই যে আমাদের ভদ্র মহিলা যিনি কথা বলেছেন যে আমি আজীবন চাষ করি এই করি, কিন্তু আমাকে কেউ কোনোদিন স্বীকৃতি দেয়নি। আজকে এইটাকে আমি অনার্ড ফিল করতেছি যে আমাকে একটা কৃষক হিসাবে কার্ড দেওয়া হয়েছে এবং আমাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সেজন্যই বলছিলাম যে একদম প্রাথমিক স্যাম্পলিং এ একদমই নমুনা যখন দেন, তখন সত্যিকারের প্রান্তিক বাছাইয়ে সে কি যথার্থ প্রান্তিক? এটা যেন হারুন সাহেব, এটা আমার মনে হচ্ছে যে এটাতে স্টার্ট হলো এবং এটা আমরা কিন্তু এর নামটা হলো পাইলট প্রজেক্ট। জি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় সেটা আগামী দিনে সংশোধন করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে। এবং আমি মনে করি এই ফিডব্যাকটা, এই যে ফিডব্যাকটা আজকে হয়তো আপনি মিডিয়া দিচ্ছেন, আমরা এটা নিয়ে কথা বলছি, এই যে কৃষক কার্ড বলেন অথবা ফ্যামিলি কার্ড বলে, এর আগে কিন্তু আমরা এই ফিডব্যাকটা পাই নাই আমরা কোথাও। আমি মনে করি এটা কর্মসূচিটাকে আরও বেশি গ্রহণযোগ্য কর্মসূচি আরও বেশি ট্রান্সফার করার জন্য এটা খুব একটা পজিটিভ কাজ করবে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, আমাদের করেসপন্ডেন্ট টাঙ্গাইলের বদরুল হাসান লিটন, তাকে কি পাওয়া যাবে? আমরা তার সাথে একটু কথা বলি, একটু কানেকশন, আমরা যে শব্দটা শুনতে পাই, আমাদের প্রযোজক মহোদয়কে অনুরোধ করছি, তাহলে প্রশ্ন করতে পারবো। বদরুল হাসান লিটন কি কানেক্টেড 21-এর? লিটন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? নেটওয়ার্ক মানে এটা হিসেবে তো খারাপ না। আচ্ছা। ডাইরেক্ট লিংক আছে। আচ্ছা, আর ওই কৃষককে কি পাওয়া যাবে? কবির হোসেন? ওই বিষয়টা বিপদে পড়ছে। আমার আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা এগিয়ে যাই। আমরা যদি পরবর্তী পর্যায়ে আবার পাই, তাহলে আমরা একটু, ওই সময় কৃষি কর্মকর্তারা গিয়েছিলেন ওখানে, পরবর্তী এই যা উনি ভাইরাল হওয়ার পর তাদের কারোর বক্তব্য আছে, আমরা দেখতে পারবো? আচ্ছা আচ্ছা, একটু দেখি স্থানীয় লোকজন কি বলেন। জি। সে তো প্রকৃতপক্ষে কৃষক, তাকে তো সারাক্ষণ আমি চোখেই দেখি। 12 পূর্বপুরুষরা ওরা হলো কৃষক, পাড়াবসীর লোক ভাই বন্ধু আমাকে ও যে কৃষক এটা আমরাও জানি, আমরাও কৃষক। ওর দাদাও কৃষকগিরি করছে, ওর বাবাও কৃষকগিরি করছে, ও কৃষকগিরি করে। সে গরু পালে এবং কি তার মেশিন আছে, চকে মেশিন সে নিজেই চালায়। পুরানো কৃষক, আগের থেকে আবাদ করে, আগে থেকে কিছুই করে। কবির হোসেন অরিজিনালি কৃষক। উনি দীর্ঘদিন যাবৎ নিজের ভিটা বাড়িতে 13 ডিসেম্বর মাত্র ভিটা জমি, উনি সেখানে শাক সবজি বিভিন্ন কিছু আবাদ করে। জি জি, একটা বিষয় স্পষ্ট যে স্থানীয় লোকজন তারা কৃষিকাজ করেন, আছে অনেকে কিন্তু আছে এভাবে আছেন, কিন্তু যে জিনিসটা এখানে মানে ওই যে আপনি অন্য কৃষকরা যে কথা বলছেন, কবির হোসেন ইজ মোর স্মার্ট, তাদের চেয়ে অনেক বেশি না হতে পারে। এটা তো আমি মনে করি এটা খুবই একটা ফলো করার মতো একটা বিষয়। যদি কেউ এই আধুনিক জীবন ব্যবস্থা অভ্যস্ত অথচ কৃষিকাজ করে বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, অনেক এখন কিন্তু আর সে মান্দার তার আমাদের অবস্থা নেই। আপনি দেখেন, আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন আমি যে ছোট, তখন আমার মনে আছে 1974 সালে আমরা যখন ছোট স্কুলে যাই না, তখন আপনার মনে আছে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষে অনেকগুলো মারা গেছে। কিন্তু
সেই অবস্থা থেকে কিন্তু এখন আর নাই। এখন দেখবেন আমরা আগে গ্রামে গিয়ে দেখতাম যে কোনো রকম লুঙ্গি পরে একটা গামছা বেঁধে, আর এখন কিন্তু দেখেন প্যান্ট পরে কিন্তু কৃষিকাজ করে, প্যান্ট পরে কৃষিকাজ করে। তো সুতরাং ধরন চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে, সুতরাং মানুষের রুচিবোধ চেঞ্জ হয়েছে। সুতরাং আমি মনে করি এটাকে স্বাগত জানানো হচ্ছে। এইভাবে যদি স্মার্ট আধুনিক প্রযুক্তি জ্ঞান যাদের আছে তারা যদি কৃষিতে যায়, প্রোডাকশন অনেক ভালো করতে পারবে। তো আদিব, আপনার কি মনে হয় আমাদের কৃষকরা কতখানি স্মার্ট হয়েছে? এই যে আমরা যাকে নিয়ে আলোচনা করছি, কবির হোসেনের মতো আরো এরকম স্মার্ট কৃষক কিরকম হয়েছে, এবং তাদের কি আগে কার্ড দিতে হবে, না একদমই প্রান্তিক যারা কোনো সুবিধা পাচ্ছে না তাদেরকে দিতে হবে? এখানে তো 2,500 টাকা বর্তমানে যার প্রয়োজন সে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম যে কৃষানি তার যে বক্তব্য শুনবেন, সে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সে বলছে যে এটা তার জন্য যথেষ্ট আপনার হচ্ছে একটা উপকারী হচ্ছে এবং এটা সে অনার্ড ফিল করছে। কিন্তু কবির হোসেন ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে যেই প্রক্রিয়া তাকে সিলেক্ট করা হয়েছে, প্রক্রিয়াটার একটা ভুল ছিল। আমরা আপনার কথা শুনবো। আমরা একটু কবির হোসেনকে পেয়েছি, কৃষক কবির হোসেন। আপনি কি আমাদের সঙ্গে আছেন? কবির ভাই শুনতে পাচ্ছেন? সাউন্ডটা হচ্ছে না। কবির ভাই কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনাকে কেউ বলতে বলতে একটু আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার কথা শুনতে পাচ্ছেন? কবির ভাই শুনতে পাচ্ছেন? প্রশ্ন করেন, শুনতে পাচ্ছেন? কবির ভাই, একটা কথা আপনাকে আমি জানতে চাই। জি, আপনার কাছে জানতে চাই, আপনার আপনার কতটুকু জমি আছে, আপনি কি কি চাষ করেন, একই সঙ্গে কন্টেন্ট ক্রিয়েশন, সবগুলো নিয়ে একটু সংক্ষেপে যদি বলতেন। আমার তো মানে প্রত্যেক ভিটা আমি 13% আমার ভাগে পড়ছে, আর আমি আপনার প্রায় 200% মতো বর্গা জমি চাষ করি। জি, তো 200% যে বর্গা জমি চাষ করেন, এটা কি নিজে করেন, না আপনি কৃষি শ্রমিক নিয়োগ করেন? না, একা তো আর আমার শারীরিক অবস্থা ভালো না, একা তো আর করা যায় না। ওই 2-4 জন লোকজন, যখন বেশি ভারী কাজ হয় তখন তো তাদের সাথে নিয়েই করতে হয়। তো আর কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনি, সেটা কি একা বিষয়? যেটা করা সম্ভব সেটা তো একাই করি। জি, আর কন্টেন্ট ক্রিয়েশন করেন, এটা কি রেগুলার বেসিসে, না যখন আপনার ভালো লাগে বা এখান থেকে কোনো ইনকাম হয় কিনা? বলেন। আর যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, এটা কি রেগুলার বেসিসে, এখান থেকে কোনো ইনকাম হয়? কন্টেন্ট ক্রিয়েশনটা হলো এটা অনেকদিন আগেই, প্রায় 3-4 বছর আগেই দেখলাম অনেকেই বলে যে এখান থেকে ভালো একটা ইনকাম আসে। তো সেই সুবাদে ওই কৃষিকাজের পাশাপাশি হালকা পাতলা করতাম, তো ওই রকম সফলতার দেখা পাইনি এখনো। ওই 2বার মনে হয়, একবার 12,000 টাকা আর একবার মনে হয় 16,000 টাকা পাইছিলাম। তো ওই কন্টেন্ট ক্রিয়েশন রেগুলার ওইভাবে করা হয় না। ভালো ভিডিও বানানোর মতো সক্ষমতা কিংবা ভালো ক্যামেরা, ভালো মোবাইল আমার নাই। আচ্ছা, ঠিক আছে, আমি ভালো একটা ছবি উঠাইতে পারি না, ইনকামও হয় না। তো আপনি যে সিলেকশন হলেন কৃষক কার্ডের জন্য, তো কিভাবে যোগাযোগ করা হলো, কি প্রক্রিয়ায়, সেটিকে একটু বলতে পারবেন? আপনাকে কিভাবে সিলেকশন করা হলো? ও, যখন আমার এলাকায় মাইকিং করা হলো যে কৃষি কার্ড করার জন্য আপনাদের ভোটার আইডি কার্ড প্লাস ছবি সহ রেডি রাখেন, কৃষি অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি যাবে। পরে ওনারা আসলো, তথ্য নিল, দেখাইলাম যে এই যে আমার ভিটা বাড়ি, এটাই আমার সম্বল, পাশাপাশি চকে আমি বর্গা জমি চাষ করি, আমার এই 3টা গরু আছে, এই দেখেন আমার বাড়িতে খড়ের পালা আছে, এই যে উঠানের মধ্যে সবজি টবজি চাষ করি, বাড়ির চারপাশ দিয়ে বিভিন্ন তরকারি গাছ লাগাই, জৈব সারও মোটামুটি তৈরি করি কিছু কিছু, এই আর কি। আপনার পরিবারে কতজন, আপনি, আপনার বাচ্চা কাচ্চা বা কত, এবং কি? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটা বিয়ে গেছে বেশ
প্রায় মনে হয় ওই 12-13 বছর হবে। আর এক ছেলে গত বছর সৌদি আরব পাঠাইছি ফ্রি ভিসায়, কিন্তু এখন পর্যন্ত বৈশাই রয়েছে, কোনো কাজ কাম যুক্ত হইতে পারে নাই। সৌদি আরবে পাঠাতে আপনার কত টাকা খরচ হয়েছে এবং সেটা কিভাবে জোগাড় করেছেন? সৌদি আরবে পাঠাতে আপনার কত টাকা ওইটা খরচ হয়েছে? সৌদি আরব পাঠাইতে প্রায় ফ্রি ভিসায় তো নেওয়া হয়েছিল এক লোকের মাধ্যমে। জি। ওই লোকের কাছে ধার দেনা করে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছিল ওই সময়। জি। আর আপনার ধরেন মাসিক বা বছরে এই কৃষি খাত থেকে কত আয় হয় আনুমানিক? মাসে তো কৃষি খাত থেকে আয় হয় এটা বললে হবে না। বছরে? বছরে আয় তো ওইভাবে আসলে হিসাব করি না, কারণ একদিক দিয়ে ওই ইরি ধান আসতেছে, আমন ধান আসতেছে, নিজের খরচ চলতেছে, কিছু বিক্রি করে সংসারে বাজার ঘাট করি, ওগুলো ওইভাবে হিসাব করি নাই। আয় আয় তো আমি দেখি না। তো এখন এই যে 5 লাখ 5.5 লাখ টাকা এটা শোধ করবেন কিভাবে? সেরকম কি আয় আপনার আছে যে ধার দেনা করেছেন? এখন আমি দুইটা এনজিও তে ঋণ আছি এবং ওই ছেলে পাঠানোর জন্য ঋণ আছি। আর আপনার তো নিজের পাওয়ার টিলার আছে চাষবাসের জন্য, না ভাড়া করেন? না, আমার নিজের কোনো পাওয়ার টিলার নাই, ওই যে মানুষের আছে, ওগুলা দিয়ে চাষ করতে হয়। আচ্ছা, আর ধরেন যে কৃষি শ্রমিক আপনার ভাড়া করতে হয় বছরে বিভিন্ন সময়ে, তাদের পেছনে কত খরচ করতে হয় মনে করেন, একটা আনুমানিক ধারণা? বুঝি নাই। আপনার তো আপনি বলছিলেন যে 200% মতো জমি আপনি বর্গা চাষ করেন, সেটা তো একা পারেন না, তো কৃষি শ্রমিক ভাড়া করেন যে কয়জন, শ্রমিকের পিছনে ওই আনুমানিক হিসাব তো আসলে দেওয়াটা ঠিক হবে না। মনে করেন কোন সিজনে কাজের লোক, মেশিনটা ধান কাটলে কম লাগে, শ্রমিকরা ধান কাটলে একটু বেশি লাগে। আপনার প্রতিবেশী তো আরো কৃষক ভাই আছেন, তাদের অবস্থা ভালো না আপনার অবস্থা ভালো, মানে কম্পারেটিভলি কাদের অবস্থা ভালো খারাপ? এখন একজনের ভিতরের খবর কেমনে করে কৃষি খাতে তো এখন আর আগের মতো প্রফিট হয় না বললেই চলে, কারণ সবকিছুরই সার, বীজ, কীটনাশক যত কিছু আছে এগুলা তো একটু বাজার মূল্য বেশি, এগুলা নিয়ে তো আর মাথা ব্যথা করি না। তো এখন কৃষক কার্ড যে আপনি পেলেন, আপনি বছরে পাবেন 2,500 টাকা, আরো কিছু সুবিধা আছে, আপনি ভর্তুকি পাবেন, সব মিলিয়ে কিভাবে লাভবান হবেন বলে আপনার ধারণা? না, যদি সরকার এই কৃষক কার্ড করাতে ভর্তুকি দেয় কোনো সময়, তাইলে তো কৃষকের কিছুটা উপকার আসবে অবশ্যই, এটা তো আর বলার অবকাশ থাকে না। আর আপনার এলাকার কৃষকদের আসলে সার্বিক পরিস্থিতি কি, তারা কি কেমন আছে, তাদের কি মানে মানে কি পরিমাণ কৃষক কার্ড দরকার হতে পারে, মানে আপনি আমাদের এলাকার কৃষকরা তো ওই আমি যেরকম আছি সবাই একই রকম। সবাই সবাই তো আর কৃষক কার্ড পায়নি, পেয়েছে? মনে করেন আমরা তো আসলে ওইভাবে হিসাব করি না, জমি জমা চাষ করি, নিজেরা একটু মন চাইলো আজকে একটু 1 মণ ধান বিক্রি করলাম, কালকে 1 মণ ধান বিক্রি করলাম, বাড়ির একটা কারেন্ট বিল দিলাম, নিজের একটা কাপড় চোপড় কিনলাম, একটু বাজার ঘাট করলাম, আসলে গড় হিসাব করা হয় না। জি, ধন্যবাদ আপনাকে কবির ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন। দর্শক, এ বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে আসি, ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আছেন সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, রয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের আবারও আমন্ত্রণ জানাই। আমরা একটু আমাদের টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সঙ্গে কথা বলবো। রিপন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, রিপন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আমরা কৃষক কবির হোসেনের ব্যাপারে কথা বলছিলাম, আপনি তো ওনার বাড়িতে গিয়েছিলেন, ওনার সঙ্গে কথাও বলেছেন। আমি উনি কি সেটা জানতে চাই না। ওই এলাকায় যদি আমরা কবির হোসেনের কথা ধরি, আশপাশের কৃষকরা যারা আছেন,
কে বেটার অবস্থানে আছেন সেই বিবেচনায় কবির হোসেন কৃষক কার্ড পান, মানে আরও কি প্রান্তিক কৃষক রয়েছেন যারা পাননি? আপনার পর্যবেক্ষণটাকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি যে জিনিসটি প্রথমে বলবো সেটি হচ্ছিল যে এই কৃষক কার্ড যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পি পাইলটিং হিসেবে টাঙ্গাইলে উদ্বোধন করে গেলেন 14 তারিখে, এই কার্ড যে উদ্বোধন করলেন সেই উপলক্ষে কিন্তু আমি দুইটি স্টোরি আমি যথারীতি পাঠিয়েছি এবং অন এয়ার হয়েছে। তার মধ্যে একটি ছিল হচ্ছে যে ওই এলাকার কৃষক অর্থাৎ টাঙ্গাইলের যে মোট হচ্ছে 1453 জনকে এই কার্ড কিন্তু ওই প্রথম দিন উদ্বোধনের দিন বিতরণ করা হয়েছে। তার মধ্যে সরাসরি 1453 জনের মধ্যে 15 জন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি নিয়েছেন। তো আমি সেই 15 জন পাশাপাশি আরো যারা এই আমাদের একটা ব্লকে টাঙ্গাইল সদর উপজেলার গারিন্দা ইউনিয়নের যে ব্লক, সেই ব্লকে আমি আরো অনেক এই কার্ড যারা পেয়েছে তাদের অনেক কৃষকের সঙ্গে আমি কথা বলেছি। এলাকার যারা অন্যান্য কৃষক যারা পায়নি ভবিষ্যতে পাবে তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু মূলত হচ্ছে যে যারা এবার কার্ড পেয়েছে প্রথম অবস্থায় টাঙ্গাইলের 1453 জন, এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তাদের মানে প্রান্তিক লেভেলের তারা কৃষক এবং তাদের জমি অর্থাৎ 5% থেকে 49%-এর মধ্যে, অর্থাৎ 6 থেকে 49%-এর মধ্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে এবার বেশি দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যে জিনিসটি খেয়াল করেছি যে আমাদের যে কবির হোসেনকে নিয়ে যে এত বিতর্ক, উনি কিন্তু তার জমিও কিন্তু শুধুমাত্র তার ভিটে বাড়িটি শুধুমাত্র 13% জমি তার ভিটে বাড়ি, আর অন্যান্য জমি সবগুলাই তিনি বর্গা চাষ করেন। সেই ক্ষেত্রে দেখেছি যে কবির হোসেনের চেয়েও 2-1 জন আছে একটু আরো একটু আপনার হচ্ছে দরিদ্র শ্রেণীর, কিন্তু তারা প্রান্তিকের মধ্যেই পড়েছে, অর্থাৎ তাদের 6-এর উপরে তাদের জমি রয়েছে এবং বর্গা চাষ করে অন্যান্য জমি। সেই ক্ষেত্রে যেটি দেখেছি যে মাঠ পর্যায়ে যে কবির হোসেন তাদের মধ্যেই পড়ে, অর্থাৎ প্রকৃতভাবে সে একজন কার্ড পাওয়ার যোগ্য। এবং যথারীতি আমাদের এখানে এই বিতর্ক হওয়ার পরে 2টি তদন্ত কমিটি হয়েছিল প্রশাসন এবং কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই 2টি তদন্ত রিপোর্টেও কিন্তু এই কার্ড যে দিয়েছে কবির হোসেনকে সেটা কিন্তু প্রকৃত কৃষক হিসেবে তাকে দেওয়া হয়েছে। কবির হোসেন ভাইরাল কেন, তাকে নিয়ে তো আলোচনা কেন, সেটি কি বুঝতে পারছেন? আসলে মূলত আমরা মাঠে গিয়ে যে জিনিসটি বুঝতে পেরেছি সেটি হলো যে এই সরকারের যে একটি মানে গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশের কৃষকদের উন্নয়নে যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কৃষক কার্ড বিতরণ, এই কৃষক কার্ড বিতরণকে মানে আপনার হচ্ছে যে এই সুনাম নষ্ট করার জন্য বা এই কৃষক কার্ড যে আমি যেটা বলতে চাচ্ছি, উনি কেন ভাইরাল? আপনি বলছিলেন যে 5 থেকে 50% জমি, তো ওনার তো 13%, তাহলে 50%ও কারো আছে, তারা ভাইরাল হলো না, কবির হোসেন কেন ভাইরাল? আসলে এই কৃষক হোসেন ইতিমধ্যেই উনি লাইভে আসছিলেন, আপনি যেমনটি শুনেছেন যে উনি আসলে এই কৃষক কাজ করার পাশাপাশি মাঠে উনি একটি শখ আছে উনার, উনি হচ্ছে যে একটু টিকটক বা উনি একটু ফেসবুকে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট, ছোট ছোট কন্টেন্ট তৈরি করে থাকে, যে কারণে উনার একটু পরিচিতি আছে। তা আর একটা বিষয় হলো যে উনি নিজেই এই কিছু এআই দিয়ে সম্প্রতি কিছু ছবি বিভিন্ন ভাবে মানে উনার কথা হচ্ছে যে উনি একটু ভিউ বেশি পাওয়ার জন্য নিজে এআই দিয়ে বিভিন্ন ছবি উনি পোস্ট করেছেন তার এই আইডিতে। যখন তার ফেসবুক আইডিতে এই এআই দিয়ে ছবিগুলো পোস্ট করেছিলেন তখন তার ধারণা ছিল না যে সৌদি আরবের ছবি, সৌদি আরবের ছবি, সুইমিং পুলে উনি সাঁতার কাটছেন, এগুলো তিনি নিজেই তৈরি করেছেন। এই ছবিগুলো তার নিজেই তৈরি করা, তাই তো? জি, এই ছবিগুলো কিন্তু উনি কিন্তু এআই দিয়ে তৈরি করে তার নিজস্ব ফেসবুক আইডিতে দিয়েছেন ভিউ পাওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে এই কৃষক কার্ড প্রকল্পকে মানে যে সারমর্ম আর কি মানে বিতর্কে করার জন্য বা এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই ছবিগুলা মানে আপনি তো বলছেন স্বার্থান্বেষী মহল, কাজী রিপন, আপনি কি সেই স্বার্থান্বেষী মহল আপনি নিজে তদন্ত করেছেন, তাদেরকে চেনেন? কারণ এই ছবিগুলো তো তার ফেসবুকেই ছিল, তো যে কোনো মানুষ তো সেগুলো মনেই করতে পারে যে এই ছবিগুলো তার, তা আপনি কিভাবে স্বার্থান্বেষী মহল বলছেন? আপনি কি তদন্ত করেছেন? আমি
আসলে পুরোপুরি শুনতে পাইনি। মানে আপনি তো বলছেন যে স্বার্থান্বেষী মহল, কিন্তু এই যে এআই দিয়ে তৈরি হোক যাই হোক, এই ছবিগুলো কিন্তু বাইরে কেউ করেনি, উনিই করেছে, এবং ওনার ফেসবুকে তো এই ছবিগুলো রয়েছে। তো স্বার্থান্বেষী যদি মহল করে, তো এই ছবিগুলো তো উনিই দিয়েছিলেন। তো স্বার্থান্বেষী মহলটা কারা, আপনি কি তদন্ত করে দেখেছেন, স্পেসিফিক করতে পেরেছেন হু আর দে? আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করছি, আমরা ABM মোশাররফ হোসেন আপনার কাছে যাচ্ছি, সংসদ সদস্য। এই শুধুমাত্র কৃষক কার্ড না, সরকারের বেশ কিছু প্রকল্প শুরু হয়ে গেছে। আমি যদি সেগুলো একটা একটা করে বলি, যে আপনার ফ্যামিলি কার্ড অলরেডি উদ্বোধন হয়ে গেছে, কৃষি ঋণ মৌকুব করা হয়েছে, ক্রীড়া কার্ড ও ভাতা, স্বাস্থ্য কার্ড চালুর পথে রয়েছে, খাল কাটা কর্মসূচির উদ্বোধন হয়েছে। আমরা যদি এখন দেখি আপনার IMF কি বলে, আমরা যদি সেই রিপোর্টটা দেখি যে এই সমস্ত প্রকল্পকে তারা উৎসাহিত করছেন। আমরা একটু রিপোর্টটা পাশে দেখাতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার IMF দ্বন্দ্ব, এই সামাজিক প্রকল্প নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেন হচ্ছে আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে এখনও এই প্রকল্পর মতোই প্রকল্প চলমান রয়েছে 140টা বাংলাদেশে, যার ভিতরে খুব সহজেই আপনারা যদি বলেন, এবং এখানে টোটাল বাজেটের 2024-25 অর্থ বছরে মোট বরাদ্দ ছিল 1,36,026 কোটি টাকা। মানে এখন 1,36,026 কোটি টাকা, এটা কিন্তু চলমান, এবং এটি হচ্ছে আমাদের মোট বাজেটের 16.4%। আমার প্রশ্ন হচ্ছে, এই চলমান প্রকল্পগুলো কি ব্যর্থ, বা এগুলো কি চলছে না? তাহলে নতুন এই কার্ডগুলোর কেন প্রয়োজনীয়তা পড়লো, যদি একটু ব্যাখ্যা করতেন। না, আপনি একটা জিনিস দেখবেন, আমাদের দেশে কিন্তু নানা ক্যাটাগরির লোক আছে। আপনি দেখেন একটা দারিদ্র্যের হার আছে, তারপর আমাদের দেশের কর্মসংস্থানের ব্যাপক সংকট, তারপর আমাদের নারীদের ক্ষমতায়ন বা নারীদের কর্মসংস্থানের খুব একটা কিন্তু ব্যবস্থা নেই, একমাত্র গার্মেন্টস ছাড়া। যদি গার্মেন্টস না থাকতো তাহলে কি হতো আপনি নিজেই চিন্তা করতে পারেন। তো সুতরাং এটা রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব, একটা মানুষকে সহায়তার জন্য এগিয়ে আসা দরকার। আমি মনে করি সামাজিক বলয়, যেই নিরাপত্তা বলয় যেটা সার্কেলটা, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য খুব এফেক্টিভ। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যদি পশ্চিমবঙ্গ দেখেন, সেখানে কিন্তু কন্যা কার্ড আছে, কৃষক কার্ড আছে, ছাত্র কার্ড আছে, এরকম নানা ধরনের কার্ড আছে, আমব্রেলা আছে, ছাতা আছে, কোন কোন রাজ্যে পুরো বাস ভাড়া ফ্রি আছে। সুতরাং এইটা কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব, যারা রাষ্ট্রের অসহায় নিঃস্ব, যাদের কোনো কর্মসংস্থান নেই, তাদেরকে সহায়তা করে। আমি মনে করি বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে এই প্রকল্প রাষ্ট্র যদি আরও বেশি চালু করতে পারতো, তাহলে আরও কিন্তু ইফেক্টিভ হতো। কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে সম্ভব না। আপনি যে জিনিসটি দেখছেন IMF এর ব্যাপারটা, আমার দেশে কাকে আমি সাহায্য করব না করব, এটা আরেকজনের প্রেসক্রিপশনে তো আমার চলার কথা না, কিন্তু এটা ক্লাসিক কথা। হ্যাঁ, কিন্তু চলার কথা না, কিন্তু চলতে হচ্ছে। কেন? আমাকে নানা ক্ষেত্র থেকে লোন নিতে হচ্ছে, আমাকে সহযোগিতা নিতে হচ্ছে। এর জন্য কেউ যদি আমাকে সহযোগিতা করে, তাদের কিছু মাতব্বরিতে আমাদেরকে শুনতে হয়। কিন্তু সরকারের আপনি দেখবেন ধীরচেতা একটা কিন্তু মনোভাব সরকার ব্যক্ত করেছে। সরকার বলেছে নো, আমাদের এই কর্মসূচি অব্যাহতি থাকবে, এক্ষেত্রে তুমি কি বলো না বলো সেটা আর কিছু আসে যায় না। যেমন আপনি দেখেন, আমরা যেই সব সেক্টরে আমাদের, যেমন কৃষিক্ষেত্রে আমরা প্রণোদনা দেই, আমরা বিদ্যুৎ সেক্টরে আমরা কিছু দেই, তারপর যেটা আমাদের সেবা খাত, যেমন আমাদের রেলওয়ে আমরা লস, তারপর কিন্তু আমরা চালিয়ে রাখছি। বিমান কিন্তু আমাদের লস প্রজেক্ট, তারপর কিন্তু আমরা চালিয়ে রাখছি। কিন্তু রাষ্ট্রের কিছু ডিগনিটি আছে, রাষ্ট্রের কিছু মর্যাদা আছে। আপনি সেইগুলিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে রাষ্ট্র হিসাবে তো আমারও অস্থিরতা। আপনাকে একটু আমি বলি, ফ্যামিলি কার্ড কারা পাবেন কারা পাবেন না। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার, যাদের আয় সম্পদ সীমিত, গৃহহীন ভূমিহীন, নারী প্রধান পরিবার, বিশেষ গোষ্ঠী, বিধবা, তালাকপ্রাপ্তা, পরিত্যক্তা, প্রান্তিক কৃষক ও শ্রমিক, বয়স্ক ব্যক্তি, প্রত্যাগত অভিবাসী, কারা পাবেন না? একই পরিবার, একই পরিবার। এখন আমি বলি, আমাদের বয়স্ক ভাতা আছে, আমাদের বিধবা ভাতা আছে, আমাদের কৃষিক্ষেত্রে প্রণোদনা আছে। সেই জায়গায় আপনার কথা আমি শুনবো, আমি আদিবের কাছে একটু যেতে চাই। না, আমি একটু শেষ করি একটু। আপনি দেখবেন, আমরা যদি একটা ইউনিয়ন ধরি, ইউনিয়নে দেখবেন একটা ইউনিয়ন মিনিমাম 25, 30, 35, 40 হাজার লোক আছে।
আপনি দেখেন এই সোশ্যাল নিরাপত্তা বেষ্টনী এর মধ্যে কত পাচ্ছেন আপনি? সর্বোচ্চ একটা ইউনিয়নে 3-4 হাজার লোক আছে, লোকের বেশি এটা দিতে পারছে না। আরো যে একটা বিপুল জনসংখ্যা রয়ে গেছে যারা অসহায়। আমি সেটাই বুঝছি, কিন্তু এটা কি ইতিমধ্যেই কি কোনো জরিপ করা হয়েছে, গবেষণা করা হয়েছে? না না, ইতিমধ্যে আপনি দেখবেন কারা পাবে, এর মধ্যে কিন্তু একটা জেনারেল কথা কারা পাবে। না না, মানে একটা সব যদি আপনি দেখেন, সরকারের পক্ষ থেকে কি এখন পর্যন্ত বলা হয়েছে না না না, এটা কত খরচ হবে, কতজন লোক পাবে? আমি আপনাকে বলি, আপনি দেখলেন 1,36,26,26,000 টাকা খরচ হবে, আপনি বলছেন অলরেডি বাজেট আছে, প্রেজেন্ট বাজেট আছে। জি, আপনি যদি এই সেবাগুলি আমরা চালু করি, মাত্র 10,000 কোটি টাকা বেশি আমাদের নো, শুধুমাত্র ফ্যামিলি কার্ডই লাগবে 1 বছরে 13,000 কোটি টাকা এবার বাজেটে। না, এটা আমার কাছে রিপোর্টেড। 13,000 কোটি টাকা। আমি একটু বলি, এবং এখানে কিন্তু আপনার যে 50 লাখ পরিবারের কথা বলছেন, সেখানে আমরা তো পর্যায়ক্রমে যাব। আমি বলি মাত্র 40,000 পরিবারকে দিতে লাগবে 13,000 কোটি টাকা। এই টাকা কোত্থেকে আসবে? এই প্রশ্ন উত্তর আমি জানবো, একটু আদিবের কাছে আসি। ধন্যবাদ আবার আপনাকে। আমরা দেখি যে সাধারণত যে কোনো সরকার, বিশেষ করে বিগত সময় সরকারও তার হচ্ছে জনগণকে মানে সান্ত্বনা পুরস্কার বলেন, কিংবা তার একটা বয়ান এস্টাবলিশ করার জন্য, যেমন আগে একটা ছিল উন্নয়নের একটা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের মহাসড়কে, এই ধরনের দিয়ে হচ্ছে জনগণকে নানাভাবে বুঝ দিয়ে রাখতো। এইবার নির্বাচনের আগেও আমরা দেখেছি যে সবচেয়ে যে বিষয়টি তারা জনগণের কাছে প্রচার করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আরও বেশ কিছু জায়গায়, এবং গণভোটে হ্যায়ের পক্ষ সরাসরি তাদের দলের চেয়ারপারসন সহ সবাই প্রচারণা করেছেন। নির্বাচনের পরেই আমরা দেখলাম যে সেই জায়গার থেকে গণভোটে গণরায় থেকেও সরে আসছেন। আবার একই সাথে এই যে ফ্যামিলি কার্ডের এত টাকা কোথা থেকে আসবে, সেটা কিন্তু তখন আমাদের বিরোধী দল থেকে আমাদের মনে আছে, আমরা যখন এনসিপি প্রথম আমাদের নির্বাচনে ইশতেহার প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমাদের দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি কিন্তু প্রশ্ন তুলছিলেন যে এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই ফ্যামিলি কার্ডের টাকাটা আসলে উৎসটা কোথায়, সেই উৎসটা কিন্তু প্রশ্ন তুলছেন। তখন বিএনপি থেকে তারা বলছে যে উৎস কোথায়, এটা নিয়ে প্রশ্ন তুলছে, বরং সরকার এটা ভালো উদ্যোগে তাদের হচ্ছে সাধুবাদ জানানো উচিত, অভিনন্দন জানানো উচিত। নানাভাবে আমরা দেখেছি যে এই সমালোচনাকে তারা করছে। আজকে দেখেন ঠিক সরকার গঠনের 1.5 মাসের ভিতরে কিন্তু এই ফ্যামিলি কার্ড যে সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে প্রায় 13,000 কোটি টাকা, যেটা ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কাছে চাহিদাপত্র দিছে, এবং রানিং এখন সেই IMF, বিশ্বব্যাংক, সেটা কিন্তু 40,000 ফ্যামিলির জন্য। হ্যাঁ, 40,000 ফ্যামিলি, তারা কিন্তু ইতিমধ্যে তাদেরকে হচ্ছে প্রশ্ন তুলছে যে এই সামাজিক বলয় আসলে কতটুকু ফিজিবল। কারণ আমরা দেখেছি যে বিএনপি নির্বাচনে ইশতেহার করতে যতদিন টাইম পাইছে, এটা নিয়ে তারা কোনো গবেষণাপত্র কিংবা হচ্ছে কোনো ধরনের জরিপ তারা দেয় নাই যে এইটা এই জায়গার থেকে স্পেসিফিক টাকা আসবে, এত হাজার মানুষ হচ্ছেন আপনার দীর্ঘমেয়াদী সুফল পাবেন, এত হাজার মানুষ। এটাতে গেল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কাদেরকে দিবেন ফ্যামিলি কার্ড, এটা কি আপনি আপনার শুধুমাত্র যারা ধানের শীষে ভোট দিছে, কিংবা আপনার ওই এলাকার ছাত্র দলের যে সভাপতি, যুব দলের যে সভাপতি, এমপির মনোনীত লোক, যারা নির্দিষ্ট ভোট ব্যাংক, তাদেরকে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে আপনার নির্দিষ্ট ভোট ব্যাংকে আপনি ফিক্সড করবেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে আসি, এরপরে IBM মোশাররফ হোসেন আপনার কথা শুনবো। দর্শক, ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। যে বিষয়ে আমরা ছিলাম, আমি একটু ঠিক করে সংশোধনী দিচ্ছি যে আগামী অর্থবছর 2026-27 এই অর্থ বছরে 40 লাখ পরিবার, নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। এই জন্য 13,000 কোটি টাকার প্রয়োজন হবে। এই বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে ডিও পত্র দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। আমি একটু যোগ করি, সরকার আপনার খাল খনন করবে 20,000 কিলোমিটার আগামী 5 বছরে। পানি উন্নয়ন বোর্ড প্রতি কিলোমিটার খাল খননের খরচ ধরেছে 20 লাখ টাকা করে। এরপরে আপনার এটার কিন্তু এখন আমরা জানছি না যে কৃষক কার্ডে কত খরচ হবে, আমরা কিন্তু জানছি না যে একই সঙ্গে অন্যান্য কার্ড, কারণ সরকারের কোনো ডকুমেন্টে
স্পষ্ট না কোন খাতে কত খরচ হবে। এরই মধ্যে আমি খুব সংক্ষেপে কথা বলি, তেলের দাম বেড়ে গেছে, বলছিল বাড়াবে না, কিন্তু সেটা প্রতিশ্রুতি দিয়েও বাড়িয়ে ফেলেছে। আপনার এখন বাস ভাড়া বাড়ানোর বৈঠক হয়েছে, আমি জানি না এর মধ্যে বেড়ে গেছে কিনা। আপনি এই 1 মাস না যেতেও কিন্তু এলপিজির মানে বাড়িয়ে ফেলছেন, এবং এই লম্বা লাইন কিন্তু অবসান হয় না। এই পরিস্থিতি কেন? একদিকে সাধারণ মানুষের উন্নয়নে এই প্রকল্পগুলো নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ বড় চাপে আছে। মোশাররফ হোসেন, যদি আপনি বলতেন। আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন, এবং সাধারণ মানুষের মনে কিন্তু এই প্রশ্ন, কিন্তু আমি আপনার মাধ্যমে একটু প্রশ্নটা করতে চাই। এই যে এখন সংকট, এই যে গ্লোবাল ক্রাইসিস, এটা কি আমাদের জন্য, না এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? এটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। আমেরিকা, ইসরায়েল, এই যে ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়ার কারণে সারা বিশ্ব কিন্তু একটা প্রেশারের মধ্যে, চাপের মধ্যে আছে। এতদিন আপনি লক্ষ্য করেন, আমি যদি আপনাকে একটু হিসাব দিয়ে দেখাই যে আজকে হয়তো বাংলাদেশে তৈলের দাম বৃদ্ধি করেছে, আপনি ভিয়েতনাম করেছে আরও প্রায় 15 দিন আগে, তারা ভিয়েতনাম আপনার বাড়িয়েছে 68%, আমরা কানাডা বাড়িয়েছে 28%, কিন্তু সরকার তো বলছিল বাড়াবে না। না, সরকার তো সরকার প্রতিদিন 167 করে, কিন্তু আপনি দেখেন এই যে সাপ্লাই চেইনটা বারবার ব্যাহত হচ্ছে। আপনি ইতিমধ্যে একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে বলি তো, এই যে তেল পাচার হয়, তেল আসে কোত্থেকে? আমি স্ট্রেট বলি, এটার তো কোনো ভিন্ন কোনো প্রক্রিয়া নাই। আপনার ইস্টার্ন রিফাইনারি থেকে এখানে এসে, না, ইস্টার্ন রিফাইনারি তো বন্ধ হয়ে গেছে। আমি বলি আপনার বিপিসি এর দায়িত্বে, না, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হচ্ছে কেন? আমি বললাম যে তেল বাইরে গেল, আমি সংক্ষেপে শেষ করি, যে তেল বাইরে গেল এটা বিপিসি পুরোটা কন্ট্রোল করে, ডিলার আছে, পেট্রোল পাম্প আছে। তো এখান থেকে তেল কিভাবে কালোবাজারে যায় বলেন তো? না, পুরোটা কালোবাজার। আমি একটু কথা বলি, এখন আমাদের আপনি এই যে বলছেন কেন ইস্টার্ন রিফাইনারি, এটা কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন যে কেন বন্ধ হয়ে গেল। এখন আপনি যে ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েলকে তারা রূপান্তরিত করে এটা ডিজেল, পেট্রোল, অকটেন করে, কিন্তু এটা 2 জায়গা থেকে আমরা কালেক্ট করি, একটা হলো সৌদি আরব, একটা হলো কাতার। এখন তো এই সাপ্লাই চেইন তো নাই, জানি যে সাপ্লাই চেইন বন্ধ, তো আপনি কেন মানুষকে বলেন বাস্তব অবস্থা আগে কেন বোঝেন না? না, বাস্তব আছে, আপনি এখনো পর্যন্ত বাস্তব অবস্থা আগেই কেন ক্লিয়ার করেন না? না, এইটা তো আপনার যদি ওইটা বন্ধ হওয়ার কারণও আপনার কি তৈলের সংকট আছে, আপনি দেখবেন রাস্তায় লাইন হয় কেন? হ্যাঁ, লাইন হয়। এইটা হলো মানুষের মধ্যে একটা এই যে একটা ক্রাইসিস অ্যাটিটিউড যে মানুষের মধ্যে আছে, এইটার কারণে এটা হচ্ছে। আচ্ছা, এটা অস্থিরতা, আর কিছুই না। আপনাকে আমি একটু আপনাকে উদাহরণ দেই। আপনি ট্রাস্ট ফিলিং স্টেশনটা তো দেখেন, জি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, সেখানে 2025 সালের 25শে মার্চ পর্যন্ত চাহিদা ছিল ডেইলি 5400 লিটার, কিন্তু এখন 1900 লিটার দেওয়া হওয়ার পর হচ্ছে না। তাইলে কি গাড়ি কি বেড়ে গেছে? ঠিক আছে, আমি যদি আপনার তৈল ক্রাইসিস হইতো তো রাস্তায় আজকে জ্যাম হচ্ছে না। এইভাবে হিসাব দেয়, চালাইতে পারছি না, এইভাবে হিসাব দেয়। তৈল আছে, কিন্তু মানুষের মধ্যে একটা অস্থিরতার কারণে একটা সামাজিক এভাবে হিসাব দেয়। আমি বলি যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটা বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন আমাদের চাহিদা এত, উৎপাদন এত, ঘাটতি 600-700 মেগাওয়াট, কিন্তু আমাদের সঞ্চালন লাইনের যে ঘাটতি 30% আছে ওটা ওনার মাথায় নাই। আদিব, আপনার কাছে জানতে চাই, ম্যানেজমেন্টটা কি হচ্ছে? মানে সবই সংকট বুঝছি, কিন্তু এখানে তো ম্যানেজমেন্টের জায়গা। জি, এখান থেকে নিতে চাই সংক্ষেপে, আমার 2 মিনিট শেষ করতে হবে। অস্থিরতায় আসলে জনগণ না, সরকার নিজেইও খুব অস্থিরতার ভিতরে আছে। কারণ যার কারণে সে হচ্ছে একবার বলতেছে যে তেলের দাম বৃদ্ধি পাবে না, তেলের মজুদ আছে, কোনো ধরনের সংকট নাই, সংসদের অনবরত মন্ত্রী এবং তারা বলে যাচ্ছেন, কিন্তু কি করলো, তেলের দাম বৃদ্ধি পাবে না। গতকালকে আমরা দেখলাম যে আপনার 20 টাকা 19 টাকা, মানে অকটেন ডিজেল থেকে শুরু করে 20 টাকা 19 টাকা করে আপনার প্রায় প্রত্যেকটা জ্বালানিতে আপনার হচ্ছে দাম বৃদ্ধি পেল। একই সাথে হচ্ছে যে সরকার বলতেছে যে কোনো সংকট নাই, তাহলে তেলের পাম্পে যে লাইন, মানুষ হচ্ছে ঘন্টায় ঘন্টায় না, মানে মানুষ হচ্ছে প্রায় একদিনের কাছাকাছি সময় হচ্ছে তারা হচ্ছে গাড়িতে বসে হচ্ছে যে আপনার হচ্ছে অপেক্ষা করছেন, অনেক জায়গায় হচ্ছে আপনার প্রায় মারামারির পর্যায়ে চলে যাচ্ছে। ফলশ্রুতিতে এই যে তেলের যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন কেন জন্য, যদি তারা তেল যদি পর্যাপ্ত পায়। দ্বিতীয়ত, সে সরকার কি এইটা ইচ্ছাকৃতভাবে করছে কিনা সিন্ডিকেটের কাছে, কিংবা সরকারের ভিতরের একটা অংশ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত কিনা, যে তেলের দামটা বৃদ্ধি পেয়েছে। আজকে আমি দেখলাম যে কিছুটা হলে পাম্পের লাইন কিছুটা কমেছে, কালকেও যেখানে হচ্ছে ধরেন হচ্ছে আপনার ইউটার্ন নেওয়ার জায়গা, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে সরকারের ভিতরের একটা অংশ সরাসরি সিন্ডিকেট করে তেলের মূল্য বৃদ্ধি করার সাথে। ধন্যবাদ মোশাররফ হোসেন, সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। দর্শক, প্রতি রবিবার রাত 10টায় ফ্যাক্ট চেক সম্প্রচার হয়। আগামী রবিবার পর্যন্ত, সে পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।